আসসালামু আলাইকুম। স্বাগতম প্রিয় লিসেনার্স, প্রতি সোমবার অনুষ্ঠিত আফনান দ্য হরর ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের নিয়মিত আয়োজন অমীমাংসিত রহস্যের আজকের এপিসোডে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। রহস্যময় এই পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক অনেক রহস্যাবৃত স্থান ও ঘটনা, যার অধিকাংশই বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা সত্যিই অনেক কঠিন, এমনকি ক্ষেত্রবিশেষে অসম্ভবও বটে। সেগুলোকেই আমরা নাম দিয়েছি অমীমাংসিত রহস্য। এই এপিসোডগুলোতে আমরা দেশ ও দেশের বাইরের বিভিন্ন রহস্যময় স্থান ও ঘটনা নিয়ে আলোচনা করি। তার জন্য অবশ্য আমরা সাহায্য নেই বিভিন্ন বই এবং ইন্টারনেট ভিত্তিক তথ্য উপাত্ত। আমাদের এই চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ। আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে, যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেয়া রয়েছে। আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং গ্রুপের মাধ্যমে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সহযোগিতা করুন। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে বা পোস্ট করে এমনকি ইমেলের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস afnandahorrorworld@gmail.com। ইমেল অ্যাড্রেসের ঠিকানা ভিডিও ডিসক্রিপশনে আমরা দিয়ে দিয়েছি। চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমাদের আজকের আলোচনায়। প্রিয় লিসেনার্স, আজকের অমীমাংসিত রহস্য এপিসোডে খুবই ভয়ানক এবং অদ্ভুত একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই বিষয় নিয়ে মুভি পর্যন্ত নির্মিত হয়েছে। অনেকেই চিন্তা করেছিলেন যে এই সমস্ত মুভি বা টিভি সিরিজ বা এই রিলেটেড কোনো যে ব্যাপারগুলো, এগুলো হয়তোবা নিছক লেখকের কল্পনা থেকেই উৎপত্তি হয়েছিল, কিন্তু না, আসলে এর পেছনে একটি সত্য ঘটনা রয়েছে যা আজও চলমান রয়েছে বলে শোনা যায়। চলুন সেটি শুনে আসি। ফিলিপাইনের উত্তরাঞ্চলের একটি বিখ্যাত আরবান লেজেন্ড হিসেবেই এই জিনিসটি রয়ে গেছে। মূলত এখান থেকেই এই সমস্ত কাহিনীগুলোর সূত্রপাত হয়েছে। একজন ভদ্রমহিলা, ওনার নাম ছিল মারিয়া লেবো। এটি মূলত খুব অদ্ভুত এবং ভ্যাম্পায়ার রিলেটেড একটি ব্যাপার। 70-এর যে দশক, এই দশকের শেষ দিকে বা 80-র দশকের শুরুর দিকে ফিলিপাইনে মারিয়া লেবো নামে একজন মহিলা বাস করতেন। ওনার স্বামী এবং 2 সন্তান নিয়ে খুবই সুন্দর সুখের সংসার ছিল। সংসার সুখের হলেও আর্থিক অবস্থা তাদের ভালো ছিল না, কিন্তু আর্থিক দীনতা তাদের সংসারের সুখের উপরে কিন্তু তেমন একটা প্রভাব ফেলেনি। স্বামীর কোনো ভালো চাকরি ছিল না। 2 বাচ্চাকে মানুষ করতে গিয়ে সংসার চালাতে তাদের কষ্ট হলেও হাসি খুশি নিয়েই তারা বেঁচে ছিল। ওই সময়টাতে ফিলিপাইন থেকে প্রচুর পরিমাণ মানুষ মধ্যপ্রাচ্য এবং পশ্চিমা দেশগুলোতে গৃহকর্মী হিসাবে কাজ করতে যাচ্ছিলেন। তো আশেপাশের লোকজন যখন সেখানে যাচ্ছিলেন এবং যাওয়ার পর তারা যখন দেশে তাদের পরিবারের কাছে টাকা পাঠাচ্ছিলেন, তাদের আর্থিক অবস্থারও পরিবর্তন হয়। এটা দেখে মারিয়ারও ইচ্ছা জাগে যে তাদের পরিবারের অবস্থার পরিবর্তন করার। এই জন্য সে নিজের স্বামীকে রাজি করিয়ে 2 বছরের জন্য কানাডায় যায়। কানাডায় গিয়ে সেখানে শর্ট কোর্সের একটি নার্সিং ট্রেনিং নিয়ে বেসরকারি একটি হসপিটালে নার্সের কাজ শুরু করে। তার লেখাপড়া জানা থাকার কারণে এই নার্সিংয়ের কোর্স করতে খুব একটা সমস্যা হয়নি। বাড়িতে নিয়মিত টাকা পাঠাতো মারিয়া। নার্স হিসেবে খুবই ভালো ছিল সে। আর সে যে হসপিটালে চাকরি নিয়েছিল, সেখানকার কর্তৃপক্ষ তাকে খুব পছন্দ করত। এমনকি যে রোগীর সেবায় এই মারিয়া নিয়োজিত হতো, সে রোগীও তাকে খুব পছন্দ করত। ওই হসপিটালে হুট করে এক অদ্ভুত রোগী এলো। ওই ভদ্রলোক ঠিক কোন রোগে আক্রান্ত হয়েছেন, এই রোগটা হসপিটালের ডাক্তারগণ তারা ভালো করে শনাক্ত করতে পারছিলেন না। আর ওনার আচার আচরণ দেখে অন্য কোনো নার্সরা তার রুমে ঢুকতে সাহস পেত না। যেহেতু মারিয়া সে নার্সিং প্রফেশনে খুব ভালো করছিল,
এই কারণে কর্তৃপক্ষ মারিয়াকে বলল যে মারিয়া, তুমি ওই লোকের রুমে গিয়ে তার সেবা শুশ্রূষা করবা, অন্য কেউ সেখানে যেতে চাচ্ছে না। মারিয়া সানন্দে রাজি হয়ে গেল। তো মারিয়া যখন প্রথম ওই লোকটার কেবিনে ঢুকলেন, তখন মারিয়া দেখতে পেলেন যে ওই লোকটার চেহারাটা খুব ফ্যাকাশে এবং লোকটাও অদ্ভুত রকমের লম্বা। তো লোকটা ঘুরে তাকিয়েছিল, মানে ঘুরে আর একটা দিকে তাকিয়েছিল, সে বিছানায় শুয়েছিল, বিষয়টা এরকম না। তো আপনার কি হয়েছে এটা জিজ্ঞেস করলো মারিয়া। তখন হুম করে একটা শব্দ করে ওই লোকটা নাকি ঘুরে তাকায়, আর তখনই দেখে তার চেহারা ফ্যাকাশে। এবং সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো যে মানুষের চোখ এতটা ভয়াবহ হতে পারে এটা মারিয়ার জানা ছিল না। ওই লোককে দেখেই মারিয়া প্রচণ্ড ভয় পায়। শুধু ভয় পেয়ে যদি রুম থেকে দৌড়ে বের হয়ে আসতো তাহলে হয়তো বা ভালো হতো, কিন্তু সে ওই রুম থেকে বের হবে এই ব্যাপারটা ঘটার আগেই ওই লোকটা দ্রুত মারিয়ার কাছে এসে মারিয়ার হাতে বসিয়ে দেয় এক কামড়। হঠাৎ করে এই কামড় খেয়ে মারিয়া ব্যথায় প্রচণ্ড জোরে চিৎকার দিয়ে ওঠে এবং ওই লোকটাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। মারিয়ার চিৎকার শুনে আশেপাশের লোকজন এবং ডাক্তাররাও ছুটে আসেন, আরও যারা নার্সরা ছিলেন এবং হসপিটাল স্টাফ ছিলেন তারাও ছুটে আসলেন। তো ওই যে লোকটা পড়ে আছে, একজন ডাক্তার লোকটাকে পরীক্ষা করে দেখলেন যে ওই লোকটি মারা গেছেন। ধাক্কা খেয়ে পড়ে গিয়ে মারা গেছেন বিষয়টা এরকম নয়। তার মারা যাওয়ার কারণটা পরবর্তীতে জানা গিয়েছিল হার্ট অ্যাটাক। কিন্তু এভাবে ধাক্কা খেয়ে পড়ে যাওয়ার কারণে হার্ট অ্যাটাক হয়নি এটা ডাক্তাররা নিশ্চিত হয়েছিলেন। হঠাৎ করে হার্ট অ্যাটাক কেন হলো, আর হঠাৎ করেই কেনই বা এই লোকটি কোনো কারণ ছাড়াই মারিয়ার মতো একজন ভালো নার্সের হাতে কামড় বসিয়ে দিলেন, বিষয়টা কিন্তু সবাইকে খুব ভাবায়। হসপিটাল কর্তৃপক্ষ অনেক চেষ্টা করেও কিন্তু ওই লোকটার কোনো আত্মীয় স্বজনের খোঁজ পায়নি। ওই লোকটা নাকি একাই এসে ওই হসপিটালে ভর্তি হয়েছিল। বেওয়ারিশ লাশ হিসাবে জায়গা হয় লাশ কাটা ঘরে এবং নিয়ম অনুযায়ী তাকে সমাহিত করা হয়। ওই দিনের পর থেকেই কেমন যেন বদলে যায় মারিয়া ল্যাবো। সে নাকি কারোর সাথে কথা বলতো না, অথচ সে খুবই হাসি খুশি একজন মানুষ ছিল। আর এরপর থেকেই হসপিটালে অদ্ভুত সব ঘটনা নাকি ঘটতে শুরু করে। অদ্ভুতভাবে মৃত্যু হতে লাগে হসপিটালে আসা বিভিন্ন রোগীদের। তাদের সবার গলার কাছে নাকি দুটো দাঁতের অদ্ভুত চিহ্ন পাওয়া যেতে লাগলো এবং শরীর হতো রক্তশূন্য। কেউ যেন তাদের গোটা শরীরের রক্ত চুষে খেয়ে ফেলেছে। 1 মাস পরেই হসপিটালের চাকরিটা ছেড়ে দিয়ে ফিলিপাইনে ফেরত আসে মারিয়া ল্যাবো। সে যতদিন কানাডাতে ছিল, তো এই সময়ে তার পাঠানোর টাকা দিয়ে বেশ ভালো একটা অবস্থানে দাঁড়িয়েছিল তার পরিবার। তার স্বামীও বেশ ভালো একটা ব্যবসা শুরু করেছিল মারিয়ার টাকা দিয়ে। ছেলে দুটো বড় হচ্ছিল। তার মানে হচ্ছে মারিয়ার পরিবারে ওই সময়ে কোনো ধরনের কোনো আর্থিক অনটন ছিল না, যদিও বা সে পুরো 2 বছর সেখানে কাটায়নি, কিন্তু তারপরেও আর্থিক অবস্থার উন্নতি তাদের ঘটে, কারণ মারিয়ার ইনকাম ভালোই হচ্ছিল সেখানে, তার কাজ ভালো হওয়ার কারণে। বাড়িতে আসার পর সারাদিন গম্ভীর হয়ে বসে থাকতো মারিয়া। তো মারিয়ার স্বামী এবং সন্তানরা তো অবাক হয়ে যায় যে কি হলো, সে এরকম গম্ভীর হয়ে গেল কেন। মারিয়া সারাদিন চুপচাপ বসে থাকতো, আর সন্ধ্যার পর নাকি সে একাই কোথায় যেন বের হয়ে যেত। রাত 10টার আগেই অবশ্য বাড়িতে ফেরত আসতো। তার স্বামী এই ব্যাপারে তাকে কোনো প্রশ্ন করলে সে উত্তর দিত না। ওই এলাকাতে অদ্ভুত ভয়ানক কিছু ঘটনা ঘটতে শুরু করে। কানাডার ওই হসপিটালের মতো ওই এলাকাতেও রাস্তাঘাটে মানুষের মৃতদেহ পাওয়া যেতে লাগলো, রক্তশূন্য। আরও একটা ব্যাপার হলো যে হসপিটালে যখন রোগীদের ডেড বডি পাওয়া যেত, শুধু রক্তশূন্য অবস্থায় পাওয়া যেত এবং গলার কাছে দুটো দাঁতের দাগ। কিন্তু এখানে ভয়াবহতাটা যেন আরও ভয়ঙ্কর আকারে ফেরত আসলো। শুধু রক্তশূন্যই নয়, মৃতদেহগুলো থেকে মাংস খুবলিয়ে খাওয়ার
চিহ্নও খুব ভালোভাবেই রয়েছে। কোনো কোনো মৃতদেহের 1/3, সেই মৃতদেহ ছোট হলে সেটার অর্ধেক, বড় হলে 4 ভাগের 1 ভাগ বা 5 ভাগের 1 ভাগ এরকম সেটা খাওয়া থাকতো বা মাংস খুবলানো থাকতো। তো মারিয়ার স্বামী মাঝে মাঝেই ওকে মানা করতে, রাতে বাইরে বের না হওয়ার জন্য, বের হলে এরকম সমস্যা হতে পারে। কিন্তু তার স্বামী কিন্তু ঘুণাক্ষরেও টের পায়নি যে সমস্যাটা কোথায়। মারিয়া কিন্তু এসব বিষয়ে কোনো ভ্রুক্ষেপই করতো না। সে তার মতোই সন্ধ্যার পরে বের হয়ে যেত, রাত 10টার মধ্যে ফেরত আসতো। একদিন একটা ভয়ানক ঘটনা ঘটল। মারিয়ার স্বামী সন্ধ্যাবেলা কাছ থেকে ফিরে এসে দেখলো ওদের 2 বাচ্চাকে জবাই করে তাদের মাথাগুলো ডাইনিং টেবিলে নিয়ে ওগুলো থেকে খুবলে খুবলে মাংস খাচ্ছে মারিয়া লেবো। এটা দেখার পর ভয়ঙ্করভাবে চমকে উঠল। নিজের 2 সন্তানকে এরকম অবস্থায় দেখে কোন বাবাই বা সহ্য করতে পারে? কিন্তু মারিয়া লেবো, সে তো মা, সেই কাজটি কিভাবে পারল? নিজের স্বামীকে এরকম অবাক হয়ে স্তম্ভিত হয়ে যাওয়া দেখে মারিয়া বলল, তোমার কোনো ভয় নেই, আমি তোমাকে সবকিছু খুলে বলছি। তখন মারিয়া তাকে সবকিছু খুলে বলে এবং বলে কানাডাতে যে লোকটা ওকে কামড়েছিল সে নাকি ছিল একটা ভ্যাম্পায়ার, আর তার কামড়ে তার শরীরে থাকা ভাইরাস তার শরীরে ঢুকে গেছে এবং সেও এখন ভ্যাম্পায়ার হয়ে গেছে। কানাডার ওই হসপিটালে যেই রোগীগুলো রক্তশূন্য অবস্থায় পাওয়া যেত সেটা মারিয়ারই কাজ ছিল। কিন্তু ফিলিপাইনে ফেরত আসার পর শুধু রক্তে তার কাজ হচ্ছে না, তার মাংসও খেতে হবে, এবং কাঁচা মাংস। মানুষ বা বিভিন্ন পশু, শুধু মাংস এবং রক্ত রয়েছে কোনো প্রাণীর শরীরে, এরকম হলেই হবে। মানুষ হোক বা অন্য কোনো প্রাণী হোক, তাতে তার কিছু আসে যায় না। এতক্ষণ একটা ঘোরের মধ্যে থেকে তার স্বামী সব কথাগুলো শুনছিল। হঠাৎ করে যখন হুঁশ ফিরে পেল তার স্বামী চিন্তা করলো মারিয়া লেবো এখনই হয়তো বা তাকেও আক্রমণ করবে। টেবিলে থাকা ধারালো যে ছুরিটা, এই ছুরিটা নিয়ে মারিয়া লেবোর স্বামী মারিয়ার মুখে একটি আঘাত করে। আঘাতটা বেশ গভীর ছিল। মারিয়া মুখে আঘাত পাওয়ার পর চিৎকার দিয়ে দৌড়ে সে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর মারিয়াকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। আশেপাশের প্রতিবেশীরা চলে আসে এবং দেখে এই ভয়ানক ব্যাপার। মারিয়ার স্বামী প্রতিবেশীদেরকে সব কথা খুলে বলে। আশেপাশের লোকজন বুঝতে পারে এই কাজগুলো কে করেছে। তখন সকলেই সতর্ক হয়ে যায়। সতর্ক হয়ে গেলেও এরপরে ওই এলাকায় এই ধরনের ঘটনা ঘটেছে বলে শোনা যায় না। তবে মারিয়াকেও আর খুঁজে পাওয়া যায়নি। ওই এলাকায় কথিত আছে মারিয়া এখনো জীবিত আছে। মারিয়া অন্তর্ধান হয়েছে 40 বছর হবে। আর মারিয়া যখন ওখান থেকে পালিয়ে যায় তখন তার বয়স ছিল 30 বছরের মতো। ভ্যাম্পায়াররা নাকি সহজে বৃদ্ধ হয় না বা বয়সের ছাপ তাদের চেহারায় পড়ে অনেক ধীরে ধীরে। এই কারণেই ফিলিপাইনের অনেক মানুষ বিশ্বাস করে মারিয়া এখনো জীবিত আছে। সে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গিয়ে বিভিন্ন প্রাণীর রক্ত শুষে খায়, সেই সাথে তার মাংসও খায়। এটি একটি লোককাহিনী হিসাবে পরিচিত। এটার কোনো তথ্য প্রমাণ ওভাবে পাওয়া যায় না। এটাকে এই কারণে আরবান লেজেন্ডের পর্যায়ে ফেলা হয়। আর এই আরবান লেজেন্ড নিয়েই কিন্তু টিভি সিরিজ, মুভি এগুলো তৈরি হয়েছে। মারিয়া লেবো এক কিংবদন্তির নাম। আদতে মারিয়া লেবো এখনো আছে কিনা বা তার এই ঘটনার সত্যতা কতটুকু আছে, এই বিষয়ে ওরকম তথ্য প্রমাণ না পাওয়া গেলেও ফিলিপাইনের অনেক মানুষ বিশ্বাস করে যে মারিয়া লেবো এখনো ঘুরে বেড়াচ্ছে এবং সে জীবিত। প্রিয় লিসেনার্স, ওই যে ব্যক্তিটি কিভাবে ভ্যাম্পায়ার হলো, কিভাবে সেখানে আসলো, এই রহস্যের কিন্তু কোনো কুল কিনারা করা যায়নি। যার কারণে মারিয়ার এভাবে ভ্যাম্পায়ার হয়ে যাওয়া বা ওই লোকটা কিভাবে ভ্যাম্পায়ার হয়েছিল, এই তথ্যগুলো এখনো ধোঁয়াশায়ী রয়ে গেছে বলে মারিয়া লেবোর এই বিষয়টি এখনো এক অমীমাংসিত রহস্য হিসেবেই রয়ে গেছে। প্রিয় লিসেনার্স, আমরা ভ্যাম্পায়ার নিয়ে কিন্তু এর আগেও কয়েকটি অমীমাংসিত রহস্য এপিসোড করেছিলাম। এই বিষয়গুলো আসলেই খুবই রহস্যময়। পৃথিবীতে এখনও ভ্যাম্পায়ার আছে কিনা এই বিষয়ে সাধারণত আমরা যেই চিন্তা করি
তার থেকে বলতে পারি এটা একটি নিছক কুসংস্কার। কিন্তু মারিয়া লেবোর এই ব্যাপারটি, এটি আসলে কি কুসংস্কার নাকি সত্যিই ঘটেছিল, এটি এক অমীমাংসিত রহস্য হিসাবেই রয়ে গেছে। কিন্তু আদতে ভ্যাম্পায়ার আছে কি না এটি নিশ্চিতভাবে আমরা বলতে পারি না। প্রিয় লিসেনার্স, একবারও ভেবেছেন কি যে রাতের বেলা আমরা যখন বাইরে বের হই, কে জানে এই মারিয়া লেবো বা মারিয়া লেবো যাদেরকে কামড় দিয়েছে, যারা জীবিত আছে, এরাও হয়তো বা এইভাবে রাতের বেলা ঘুরে বেড়াচ্ছে, আমাদেরকে এসে কামড়ে দিতে পারে, আমরাও হয়ে যেতে পারি ভ্যাম্পায়ার। কিন্তু আদতে এই বিষয়টা আছে কি না এই বিষয়ে যেহেতু আমরা নিশ্চিত নই, তাই এটি আমরা অমীমাংসিত রহস্যের পর্যায়ে রেখে দিয়েছি। যেহেতু এটার সত্যতা আমরা 100% নিশ্চিত হতে পারি না বিভিন্ন দালিলিক প্রমাণ অনুসারে। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোডটি এ পর্যন্তই ছিল। আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমাদের এই চ্যানেলটি 2 লক্ষ পরিবারের সদস্য হিসাবে আত্মপ্রকাশ করেছে, আলহামদুলিল্লাহ। প্রিয় লিসেনার্স, আপনারা যারা আছেন প্রত্যেকটা সাবস্ক্রাইবার্স একজন ব্যক্তি। আপনারা চাইলে আপনাদের বন্ধুবান্ধবদেরকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করাতে পারেন। আপনারা প্রত্যেকে যদি কমপক্ষে 5 জন করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করাতে পারেন, তাহলে কিন্তু আমাদের এই চ্যানেলটি 1 লক্ষ থেকে যেভাবে আমরা 2 লক্ষ হতে হয়েছি, ঠিক সেভাবেই আমরা দ্রুত ইনশাল্লাহ 1 মিলিয়ন হয়ে যেতে পারবো। এই অনুরোধটুকু আপনাদের কাছে করতে চাই। আশা করছি আফনান দ্য হরর ওয়ার্ল্ডের প্রতি যে ভালোবাসা আপনাদের রয়েছে, সেই ভালোবাসা থেকে এই কাজটি আপনারা করে আমাদের সামনের পথ চলাকে আরও এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবেন। প্রিয় লিসেনার্স, আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন afnanthehorrorworld@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা হচ্ছে AFNANTHEHORROR, আফনান দ্য হরর WORLD ওয়ার্ল্ড, আফনান দ্য হরর ওয়ার্ল্ড @gmail.com। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। প্রিয় লিসেনার্স, আমাদের একটি ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে, যার লিঙ্কগুলো আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। সেখানে গিয়ে আপনারা আমাদের পরিবারের সদস্য হয়ে আপনাদের মূল্যবান মতামতগুলো পোস্ট করে বা কমেন্ট করেও জানাতে পারবেন। গঠনমূলক যে কোনো মতামত আমরা গুরুত্বের সাথে বিবেচনা করি। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডটি এখানেই সমাপ্ত করছি। আমরা আপনাদেরকে বলেছিলাম যে 200K হয়ে যাওয়ার পর আমরা একটা স্পেশাল এপিসোড করব। ইনশাল্লাহ খুবই দ্রুততম সময়ে সেই এপিসোডটির ঘোষণা আপনারা শুনতে পাবেন। আসছে বৃহস্পতিবার আমাদের রেগুলার যে এপিসোডটি, এটি শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।